হ্যালো এভরিওয়ান, আমি সুপ্রিয়া। চলে এসেছি আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমি প্রথমেই সরি বলে নিচ্ছি যে এই কদিন আমি ভিডিও দিতে পারিনি, কারণ আমি একটু অসুস্থ এবং তোমরা আমার ভয়েস শুনেই বুঝতে পারবে। আর এমনিও আমি একটু সরি বলতে চাই যে যদি আজকে আমার ভয়েসে তোমরা কোনো কথা বুঝতে অসুবিধা হয়, আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি সেটা ক্লিয়ার করার চেষ্টা করব। তো আজকের ভিডিওটি হবে ক্লাস 6-এর প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ নিয়ে। আমি ভাবলাম যে চতুর্থ অধ্যায়ের পাশাপাশি প্রথম অধ্যায়টাও তোমাদের করিয়ে দিই, কারণ ফার্স্ট অ্যানুয়াল এক্সামে আমার মনে হয় প্রথম অধ্যায়টা প্রায় সবারই থাকবে। তাই আমি চেষ্টা করব এই অধ্যায়টা একটু তাড়াতাড়ি শেষ করে দেওয়ার। তো দেখো, প্রথমেই লেখা আছে, প্রাচীন মানুষ বিভিন্ন বস্তু বা জিনিস গণনা করতে গিয়ে প্রথম সংখ্যার ধারণা পেয়েছিলেন। প্রথম দিকে কম সংখ্যক বস্তু গুনতে হতো, কিন্তু সভ্যতার বিকাশের সাথে সাথে বেশি সংখ্যক জিনিস হিসাবের প্রয়োজন দেখা দেয়। সেখান থেকেই নানা রকম প্রতীক ও পদ্ধতির মাধ্যমে মানুষ গণনার আরও সহজ ও কার্যকর উপায় খুঁজে বের করে। যেহেতু সংখ্যাগুলো গণনার প্রয়োজনে সৃষ্টি হয়েছিল, তাই এদেরকে গণনাকারী বা স্বাভাবিক সংখ্যা, ন্যাচারাল নাম্বার বলা হয়। তাহলে দেখো, সংখ্যাগুলো কিভাবে আবিষ্কার হয়েছিল। প্রাচীনকালে মানুষ বিভিন্ন জিনিস গণনা করার জন্য বিভিন্ন প্রতীক পদ্ধতি আবিষ্কার করার চেষ্টা করেন, এবং তার সবচেয়ে সহজ উপায় তারা খুঁজে বের করেন এই সংখ্যাগুলো। আর সেই সংখ্যার থেকেই আমাদের এই আজকের এই গণনাকারী স্বাভাবিক সংখ্যাগুলো সৃষ্টি হয়েছিল। সেগুলো কি কি? 1 2 3 4 5 6 7 8 এবং সো অন, চলতেই আছে, শেষ নেই কোনো। এখানে আরও ভালোভাবে বুঝতে পারবে যে প্রাচীনকালে মানুষ বিভিন্ন বস্তু বা জিনিস গণনা করতে গিয়ে যেসব সংখ্যা সৃষ্টি করেছিল, তাদেরকেই গণনাকারী বা স্বাভাবিক বা প্রাকৃতিক সংখ্যা বলা হয়। তাহলে গণনাকারী বা স্বাভাবিক সংখ্যা কিভাবে তৈরি হয়েছিল? প্রাচীনকালে মানুষের বিভিন্ন জিনিস যখন গণনা করতে গিয়ে তারা এই সমস্ত সংখ্যার প্রয়োজনীয়তা অনুভব করেন, এবং তখন সেখান থেকেই এই সংখ্যাগুলো সৃষ্টি হয়েছিল। 1.1-এ লেখা আছে অঙ্কপাতন। বুঝতেই পারছো, অঙ্কপাতন মানে নিশ্চয়ই অঙ্ক বা সংখ্যা নিয়ে কিছু একটা তৈরি হবে। এখানে প্রথমে লেখা আছে, পাটিগণিতের 10টি প্রতীক দ্বারা সব সংখ্যাই প্রকাশ করা যায়। এটা একটা এমসিকিউ হতে পারে যে পাটিগণিতে কয়টি সংখ্যা দ্বারা সব সংখ্যা প্রকাশ করা হয় বা কটি প্রতীক দ্বারা। আনসারটি হবে 10টি। আর 10টি প্রতীক কী কী? 1 2 3 4 5 6 7 8 9 0। বেসিক্যালি এটা হচ্ছে 0 থেকে 9 বলা হয়। পাটিগণিতে এগুলোকে অঙ্ক বলা হয়। দেখো, এগুলোকে অঙ্ক বলা হয়। কী কী? 0 থেকে 9, আর তাদের মধ্যে 1 থেকে 9 সংখ্যাগুলোকে সার্থক সংখ্যা, এবং শূন্যটা আলাদা। শূন্য আলাদা, সার্থক সংখ্যা 1 থেকে 9। দেখো, পরেরটাই লেখা আছে যে শূন্য ব্যতীত বাকি সংখ্যাগুলো স্বাভাবিক সংখ্যা। এদের মধ্যে প্রথম 9টি প্রতীককে সার্থক অঙ্ক এবং শেষেরটিকে শূন্য বলা হয়। সংখ্যাগুলোর স্বকীয় বা নিজস্ব মান যথাক্রমে 1 2, মানে বাংলায় বানান করে লেখা হয়েছে। তাহলে শূন্য ব্যতীত বাকি সংখ্যা স্বাভাবিক, মানে শূন্য বাদ বাকি সংখ্যাগুলো স্বাভাবিক। আর 1 থেকে 9 পর্যন্ত, এই যে 9 পর্যন্ত সংখ্যাগুলো হচ্ছে সার্থক সংখ্যা বা সার্থক অঙ্ক, আর শেষেরটি শূন্য। 9 অপেক্ষা বড় সব সংখ্যাই 2 বা ততোধিক অঙ্ক পাশাপাশি বসিয়ে লেখা হয়। এটা একদমই সিম্পল একটা আইডিয়া। 9 পরে কি আমরা জানি? 10 11, তাই না? এই দেখো, এখানে আমরা কি করছি? 10 11 ওই 1 থেকে 9 সংখ্যাগুলোর মধ্যেই 2 বা ততোধিক বার পাশাপাশি বসিয়ে, যে 12 1 আর 2 পাশাপাশি বসিয়ে, 13 1 আর 3 পাশাপাশি বসিয়ে আমরা পরের সংখ্যাগুলো, 9 থেকে বড় সংখ্যাগুলো লিখছি। কোনো সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকে অঙ্কপাতন বলে। এটা মার্ক করো, কোনো সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকে অঙ্কপাতন বলে। অঙ্কপাতনে 10টি প্রতীকী ব্যবহার করা হয়। তাহলে এই যে অঙ্কপাতন আমরা কিভাবে লিখব? এই যে আমরা সংখ্যাগুলো, অঙ্কগুলো পেলাম, 1 থেকে 9টি অঙ্ক, এগুলোকে দিয়েই আমরা অঙ্কপাতন, এই 9টা প্রতীক 10টা প্রতীক দিয়েই আমরা অঙ্কপাতন তৈরি করব। 10 ভিত্তিক বলে সংখ্যা প্রকাশের রীতিকে দশমিক বা 10 গুণোত্তর রীতি বলা হয়। এই রীতিতে কয়েকটি অঙ্ক পাশাপাশি বসিয়ে সংখ্যা লিখলে এর সর্বাপেক্ষা ডান দিকের অঙ্কটি তার স্বকীয় মান। এখানে স্বকীয় বলতে নিজস্ব মান বা একক মান। এখানে স্বকীয় বলতে নিজস্ব বা একক মান বোঝাচ্ছে। ডান দিক থেকে দ্বিতীয় অঙ্কটি এর স্বকীয় মানের 10 গুণ, অর্থাৎ তত দশক প্রকাশ করে।
তৃতীয় অঙ্কটি এর দ্বিতীয় স্থানের মানের 10 গুণ বা স্বকীয় মানের শতগুণ অর্থাৎ তত শতক প্রকাশ করে। এরূপে কোনো অঙ্ক এক এক স্থান থেকে বাম দিকে সরে গেলে তার মান উত্তরোত্তর 10 গুণ করে বৃদ্ধি পায়। একদম সিম্পল ভাষায় আমি তোমাদের বোঝানোর চেষ্টা করি। ধরো 4টি সংখ্যা 3, 4। ওনারা বেসিক্যালি বোঝাতে চেয়েছেন যে সর্বদিকের ডান দিকে যেটা, মানে একদম শেষের ডান দিকে যেটা, এটা স্বকীয় বা নিজস্ব মান, মানে একক মান, মানে 4 গুণন 1 ইন্টু 4, 4 গুণন 1 ইন্টু 4, এটা বোঝাইতে, এটা প্রকাশ করে। ঠিক সেমভাবেই 1, 2, 3, 4 দ্বিতীয় ডান দিক থেকে দ্বিতীয় ঘরের অংশটা সেই স্বকীয় মানের 10 গুণ, মানে এর 10 গুণ, দ্যাট মিন্স 3 গুণন 10, 30। বুঝতে পেরেছ? তত দশক প্রকাশ করে। দেখো স্বকীয় মানের 10 গুণ, অর্থাৎ যে অঙ্কটা থাকবে তার 10 গুণ। তারপরের অঙ্কটা দ্বিতীয় স্থানের মানের 10 গুণ বা স্বকীয় মানের শতগুণ। দ্যাট মিন্স 1, 2, 3, 4, মানে ডান দিক থেকে 3 নাম্বার অঙ্কটা স্বকীয় মানের শতগুণ, দ্যাট মিন্স 2 গুণন 100। শত মানে 100, এই কথাটা মনে রেখো। 100 দ্যাট মিন্স এটা 200 প্রকাশ করে। আর ঠিক একইভাবে সবার বাম দিকের অঙ্কটা, দ্যাট মিন্স 1, 2, 3, 4 মধ্যে 1, এটা স্বকীয়র 1 গুণন 1000, এটা স্বকীয়র হচ্ছে 1000 প্রকাশ করে। এই যে বাম দিকে সরে গেলে তার মান উত্তরোত্তর 10 গুণ করে বৃদ্ধি পায়। এটা একদম সিম্পল হিসেবে আমি বলি, আমরা ছোটোবেলায় স্থানীয় মান শিখেছি না, একক, দশক, শতক, হাজার, একদম সেটাই। সর্বদিকে ডানটা একক, তার আগেরটা দশক, তার আগেরটা শতক, তার আগেরটা হাজার, 10 করে করে বাড়ছে। এই দেখো 4, এটা 4 গুণন 1, এটা 4 গুণন 1, 4 ইজ ইকুয়ালস টু 4 গুণন 1। এখানে 3, 3 গুণন 10, এই দেখো 1 থেকে 10, 10 বাড়লো। 2, 2 গুণন 100, এখানেও কিন্তু 10 বাড়লো। 10কে 10 দিয়ে গুণ করলে 100 হয়। আবার একে কি হবে? একে হবে 1 গুণন 1000, 1 ইজ ইকুয়াল টু 1 গুণন 1000। 100-র সাথে 10 গুণ করব, মানে 10 করে করে যত বামে যাব 10 করে করে আমাদের স্থানীয় মানগুলো বাড়বে। যেমন 333 সংখ্যাটির সর্বডানের 333 সর্বডানেরটা স্থানীয় মান 3, ডান দিক থেকে দ্বিতীয় স্থানে এটা 30 এবং স্থানীয় মান এটা 300। এর আগে যদি আরেকটা 3 থাকতো সেটা হতো 3000। তাহলে বুঝতেই পারছো একই অঙ্কের স্থান পরিবর্তনের ফলে স্থানীয় মানেরও পরিবর্তন হয়, কিন্তু তার নিজস্ব বা স্বকীয় মান একই থাকে। এইবার আমাদের দেশীয় কিছু সংখ্যা পঠন রীতি আছে, মানে আমাদের দেশেতে আমরা যেভাবে বলি যে 1000 টাকা, 100 টাকা, 1000, 1 লক্ষ টাকা, 1 কোটি টাকা, তো আমাদের দেশের সংখ্যা গণনার একটা নিজস্ব রীতি আছে। আমরা পূর্ববর্তী শ্রেণীতে, মানে ধরো যারা ক্লাস 5-এ ছিলে তারা এই রীতিটা জেনেছো, আমি আবারও তোমাদেরকে পড়াবো। এই রীতিতে সংখ্যার ডান দিক থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান যথাক্রমে একক, দশক, শতক। এই যে এই চারটা ভালোভাবে বোঝার চেষ্টা করো। সর্বডানেরটা আমরা কি বললাম? একক, সেকেন্ডটা দশক, মানে 10 করে করে বাড়বে, শতক 10 করে করে বাড়বে, তারপরে হাজার 10 করে করে বাড়বে, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। ওকে, এই দেখো এককের ঘরের অঙ্কগুলো কথায় লেখা বা পড়া হয় 1, 2, 3, 4। কিছু 2 অঙ্কের সংখ্যাগুলোর বিশেষ বিশেষ নাম রয়েছে। 25, 38, 71 পড়া হয় যথাক্রমে বানান করে করে লেখা। শতকের ঘরে 1, 2, 3 ইত্যাদি অঙ্কগুলোকে যথাক্রমে 100, 200, 300 ইত্যাদি পড়া। শতক মানে 100, মানে আমি তোমাদের আগেই বলেছি, আর যত সংখ্যা থাকবে তার সাথে 100 গুণন হবে। তারপরে হাজারের ঘরের অঙ্কগুলোকে শতকের ঘরের মতোই পড়া হয়, 5000, 7000 যত সংখ্যা থাকে। অযুতের ঘরের অঙ্ককে অযুত হিসেবে পড়া হয় না। অযুত ও হাজারের ঘর মিলিয়ে যত হাজার হয় তত হাজার পড়া হয়। যেমন অযুতের ঘরে যদি 7 আর হাজারের ঘরে
5 থাকে 2 ঘরের অঙ্ক মিলিয়ে 75,000 পড়তে হয়। এই জিনিসটা তোমাদের একটু বোঝার ব্যাপার আছে। সেটা হচ্ছে যে ধরো আমরা যদি এরকম, এই যে এটা একক দশক শতক হাজার, এটা বোঝা যাচ্ছে এটা সংখ্যায় কত 3,000, কিন্তু এর আগে যদি আমি আরেকটা 3 বসায় দিই তাহলে একক, একক দশক শতক হাজার অযুত, এই যে অযুতের ঘরের যে সংখ্যাটা, এটাকে আসলে আমাদের হাজারের সঙ্গে তখন একই সঙ্গে এই দুইটা সংখ্যাকে মিলিয়ে তত হাজার বলতে হবে। তাহলে 3 আর 3 মিলে কত হলো 33, তখন হয়ে যাবে 33,000। আরেকটা উদাহরণ দিই, তাহলে এ দেখো ওনারা যেটা বলেছে অযুতের ঘরে 7, হাজারের ঘরে 5। অযুত, এই যে ধরো 7টা নিয়ে আমরা যদি নর্মালি 7টাকে মুছে দিতাম, মানে ধরো 7 নেই, 7 নেই, তাহলে এটা কত হতো 5,000। একক, একক দশক শতক হাজার 5,000। আর তার আগে 7 দিলে অযুত, তাহলে এই যখন অযুতের কোনো সংখ্যা আসবে তখন এই অযুতের সংখ্যাটাকে হাজারের সংখ্যার সাথে একসাথে মিলিয়ে যে সংখ্যাটা হবে তত হাজার হবে। তাহলে এখানে 7 5 75,000। নিযুত ও লক্ষের ঘর মিলিয়ে যত লক্ষ হয় তত লক্ষ, ঠিক সেমভাবে হাজার যেভাবে আমরা বললাম যে একক দশক শতক হাজার অযুত লক্ষ, এখানে যদি আমি আরেকটা অঙ্ক দিয়ে দিই, ধরো 3 না থাকলে একক দশক শতক হাজার অযুত লক্ষ, ধরো 3 নেই, 3 নেই, তাহলে এই সংখ্যাটা কত 5 লক্ষ। কিন্তু আমি যদি 5-এর আগে আরেকটা 3 দিয়ে দিই তাহলে একক দশক শতক হাজার অযুত লক্ষ, যেই নিযুত আসবে সেই নিযুত সহ এই লক্ষের ঘরের এই সংখ্যাটাকে আমাদের এক করে ফেলতে হবে, একত্রে যে সংখ্যাটা হবে 35 তত লক্ষ। ঠিক হাজারের মতোই কোটির ক্ষেত্রেও কিন্তু সেম। এই দেখো কোটির ঘরের অঙ্ককে কোটি বলে পড়া হয়। কোটির ঘরের বাম দিকের ঘরের অঙ্কগুলোকে কোটির ঘরের সাথে যত কোটি হয় তত কোটি পড়া হয়। একদম হাজার নিযুত, হাজার লক্ষ কোটির ক্ষেত্রে কিন্তু সেম হচ্ছে মেথড। এবার আমাদের এই অঙ্কগুলো লেখার কিছু নিয়ম আছে। যেমন ধরো 4 বা ততোধিক অঙ্কে লিখিত সংখ্যা সহজে ও শুদ্ধভাবে পড়ার জন্য কমা ব্যবহার করা হয়। কীভাবে করা হয় মানে একদম সহজ ভাষায়, যাতে আমরা খুব তাড়াতাড়ি কত সংখ্যা লেখা আছে সেটা বোঝার জন্য আমরা কমা ব্যবহার করি। এক্ষেত্রে প্রতি 3 ঘর পরপর ডান দিক থেকে, অবভিয়াসলি ডান দিক থেকে 3 ঘর পরে প্রথম কমা, আর তারপরে 2 ঘর পরপর কমা ব্যবহার করা হয়। বুঝতে পেরেছো? তাহলে প্রথম কমাটাও হবে ডান দিক থেকে 3 ঘর পর, তারপর দুটো সংখ্যা পরপর একটা করে কমা বসবে। বুঝতে পেরেছো? এখানে একটা উদাহরণ আছে, দেখো, কমা বসিয়ে কথায় লেখো। তাহলে কিছু সংখ্যা দেওয়া আছে, তুমি এখন বুঝতে পারছো না যে এখানে আসলে কত লেখা আছে। 9, 8, 7, 5, 4, 5, 4, 7, 3, 2, 1। তাহলে আমরা কি শিখলাম? ডান দিক থেকে, ডান দিকের সংখ্যা কত 1, ডান দিক থেকে 3 ঘর পর 1 2 3, 3 ঘর পর বসবে প্রথম কমা, তারপর 2 ঘর পর পর কমা। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এবার দেখো একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, কোটির পরে আরেকটা সংখ্যা আছে সেটা আগে আমরা ধরবো না। তাহলে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত, তাহলে আমরা কি বললাম, লক্ষর আগে যদি নিযুত হয় তাহলে সেই দুটো সংখ্যা মিলে একসঙ্গে ধরতে হয়। তাহলে দুটো সংখ্যা মিলে হয় কত বলো তো 75। তাহলে কত সংখ্যা হয় 75 লক্ষ। এবার হাজার অযুতে দুটো সংখ্যা আছে, তাহলে এটা হবে 47, 47,321। এই দেখো এখানে কোটির ঘরে আছে 8, কিন্তু কোটির আগেও একটা সংখ্যা আছে। একটু আগে আমরা পড়লাম যে কোটির আগেও যদি কোনো সংখ্যা থাকে তখন কোটি আর সেই সংখ্যা মিলে একসঙ্গে যে সংখ্যাটা হবে তত কোটি হবে। তাহলে 8-এর আগে 9, 9 আর 8 মানে 98, দ্যাট মিনস 98,75,47,321। এই দেখো এটাই এখানে লেখা আছে, 98,75,47,321। এবার দেখো অঙ্কে লিখবো আমরা। এতক্ষণ আমরা কি করলাম, অঙ্কে লেখা ছিল, আমরা কমা বসিয়ে সেটাকে ভাষায় লিখলাম। এবার ভাষায় দেওয়া থাকবে সেটাকে আমাদের কমা বসিয়ে অঙ্কে লিখতে হবে। একদমই সিম্পল। এখানে দেখো 7,05,90,007। তবে তোমাদের এখানে অঙ্ক লেখার ক্ষেত্রে খুবই সাবধান থাকতে হবে, কারণ এই যে নিযুত কোটি এর ব্যাপারটা আছে, এটা একটু বুঝে শুনে লিখতে হবে। প্রথমে দেখো 7 কোটি, তাহলে আমরা প্রথমে তো বুঝতে পারবো না যে কিভাবে আমাদের এই অঙ্কটা লিখতে হবে।
সেজন্য আমরা একটা ট্রিক্স খাটাবো। ট্রিক্সটা হচ্ছে আগে কোটি পর্যন্ত সব শূন্য নেব। ১ দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি সব আগে শূন্য নিয়ে রাখবো। বুঝতে পেরেছো? তারপরে আমরা সংখ্যাগুলো এক এক করে স্থানীয় মান অনুযায়ী বসাবো। ওনারা লিখেছে ৭ কোটি, দ্যাট মিনস একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। কোটির ঘরে কত বসবে? ৭। ৭ কোটি। ৭ কোটি ৫ লক্ষ। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। লক্ষর নিচে বসালাম ৫। তারপরে দেখো লক্ষ গেল। দেখো এখানে আছে কত? আমরা প্রথমে কি বললাম যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। কোটির ঘরে আমাদের আছে কত? ৭। ৭ লিখলাম। ৭ লিখলাম। তারপরে ৫ লক্ষ। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। লক্ষর ঘরে ৫ লিখলাম। তারপরে আছে কত? ৫,৯০,০০০ ৭। এককের ঘরে আছে কত? এককের ঘরে আছে ৭। হাজার কত? ৯০। ৯০, ৯০, ৯০। একক, দশক, শতক, হাজার, অযুত ৯০। হ্যাঁ, গেল। এইবার দেখো হাজার হতে গেলে আমাদের কয়টা সংখ্যা শূন্য লাগে? অবশ্যই জানি ৩টা শূন্য, কিন্তু ৩টা শূন্যর আমাদের অলরেডি দেখো অযুত আর হাজারে ফিল আপ হয়ে গেছে। তার মানে লাস্টের শূন্যটা আমাদের এককের সংখ্যা দিয়ে ফিল আপ করতে হবে, যেটা হচ্ছে ৭। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। কোটির ঘরে ৭, লক্ষর ঘরে ৫, এককের ঘরে ৭, আর একক, দশক, শতক, হাজার, অযুত এই ৯০। ওকে, তাহলে বাকি এখন আমাদের সব সংখ্যা হয়ে গেছে। এবার দেখো বাকি সংখ্যাগুলোতে আমরা শূন্য দিয়ে ভরাট করে দেব। এইবার দেখি আমরা আমাদের হলো কি না। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। নিযুত, কোটি। তাহলে এই দেখো কোটির ঘরে আছে কত? শুধু ৭। দ্যাট মিনস এটা ৭ কোটি। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তাহলে আমরা কি জানি লক্ষ আর নিযুতের একসঙ্গে হয়। ০ আর ৫ মানে ৫ লক্ষ। ৭ কোটি ৫ লক্ষ। ৯০। এই দেখো একক, দশক, শতক, হাজার, অযুত। হাজার আর অযুতের ঘরে ৯ আর ০ মিলে কত সংখ্যা হয়েছে? ৯০। ৯০, হাজার আর এককের ঘরে ৭। এখন এককের ঘরে আমাদের ৭, ৯০,০০০ হতে গেলে আমরা জানি ৩টা শূন্য লাগে, বাট যেহেতু অযুত নিয়ে অলরেডি একটা ঘর ওরা ফিল আপ করে ফেলেছে, সেই কারণে এককের ঘরে ৭। বুঝতে পারছো? আর এখন যদি এই যে কোটির ঘরে আমাদের ৭-এর আগে আর একটা সংখ্যা থাকতো, ধরো ৬, তাহলে এই ৬ আর ৭ মিলিয়ে হতো ৬৭ কোটি ৫,৯০,০০০ ৭। আই হোপ ইউ গট ইট। আমরা পরে আরও অনুশীলনীতে এইরকম অনেক আরও এক্সাম্পলস আমরা করব। এইবার একটা অঙ্ক, সেটা হচ্ছে ৭ অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লেখো। এই দেখো ৭ অঙ্কে আমাদের যতগুলো সংখ্যা আমরা লিখবো সেই সবগুলো সংখ্যার মধ্যে থাকতে হবে ১ থেকে ৯-এর মধ্যে। তাহলে ১ থেকে ৯-এর মধ্যে অবশ্যই সবচেয়ে বড় সংখ্যা কত? ৯। তার মানে ৯-এর আগে যা আছে ০ থেকে ১, ৮, ১, ২, ৩, ৪, ৫, ৬, ০, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮ সবাই ৯-এর চেয়ে ছোট। দ্যাট মিনস বৃহত্তম মানে কি? বড়। তার মানে বড় সংখ্যা লিখতে গেলে আমাদের ৯ বড়। তার মানে ৯ সবগুলো যদি আমরা বসাই তাহলেই শুধুমাত্র সবচেয়ে বড় সংখ্যা আমরা লিখতে পারবো। যেহেতু বলেছে ৭ অঙ্কের, দ্যাট মিনস ৭টা ৯ আমাদের বসাতে হবে। এই দেখো ৭টা ৯ দিয়ে আমাদের নির্ণয় বৃহত্তম সংখ্যা। এবার ৭ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। ৭ অঙ্কের সবচেয়ে ক্ষুদ্রতম যে ৯টা অঙ্ক আমরা দেখেছি ১ থেকে ৯, তার মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম কিন্তু ০। কিন্তু আমি যদি সবগুলোই ০ বসাই, এর কিন্তু কোনো মান নেই। এর কি কোনো মান আছে? কোনো মান নেই। তাহলে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, তাহলে এই ০-র যে কোনো প্রথমে যদি আমি ১ বসিয়ে দিই তাহলে কিন্তু এটা একটা মান হয়। বুঝতে পেরেছো? তাহলে কিন্তু এটা একটা মান হয়। তাহলে দেখো ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, এই যে ৭ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। ৭ অঙ্কের নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা। উদাহরণ ৪। একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে এই কিছু সংখ্যা দিয়েছে ৮, ০, ৭, ৫, ৩, ৪
অঙ্কগুলো দ্বারা 6 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করতে হবে। আর এদের একটাই কন্ডিশন, সেটা হচ্ছে সবগুলো সংখ্যা মাত্র আমরা একবার ব্যবহার করতে পারবো। বৃহত্তম সংখ্যা মানে কি? আমরা জানি বড় থেকে ছোট। আমরা কোনো সংখ্যা যখন বৃহত্তম লিখি তখন আমরা বড় থেকে ছোট লিখি, আবার ক্ষুদ্রতম মানে ছোট থেকে বড় লিখি। তাহলে এই সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে ছোট কোনটা? আগে আমরা বৃহত্তম করি। সবচেয়ে বড় সংখ্যাগুলোর মধ্যে 8, তারপরে 7, তারপরে 5, 4, 3, 0। তাহলে এই দেখো সবচেয়ে বড় 8। ঠিক এইভাবেই আমরা যদি বড় থেকে ছোট আকারে সাজাই, সেই সংখ্যাটাই হবে সবচেয়ে বড় সংখ্যা। এই যে বড় থেকে ছোট ক্রমে অঙ্কপাতন করলেই বৃহত্তম সংখ্যাটি পাওয়া যাবে। তাহলে এই যে এই অঙ্কটাই হচ্ছে প্রথমে 8, 7, 5, 4, 3, 0। এই যে বড় থেকে ছোট সাজালাম আমরা একবার, প্রত্যেকটা অঙ্ক একবার ব্যবহার করে, এই সংখ্যাটাই হচ্ছে সবচেয়ে বৃহত্তম সংখ্যা। আর ক্ষুদ্রতম সংখ্যা মানে ছোট থেকে বড়। এই সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট 0, দেন 3, 4, 5, 7, 8। এরা বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো। কিন্তু 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 এখানে একটা বিষয় আছে। বিষয়টা হচ্ছে সংখ্যাটি ছোট থেকে বড় ক্রমে অঙ্কপতন করলেই ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া যাবে, বাট এই ক্ষেত্রে একটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে 0 সর্ববামে বসানো যাবে না। কেন? কারণ 0 সর্ববামে আমরা যদি 0 বসাই তাহলে 0-র তো কোনো মান নাই, তাই না? এর কোনো মানই নেই, এটা কোনো অর্থবোধক সংখ্যা নয়। তাহলে আমি যদি আগে 0 বসাই কোনো আমি মান পাবো না। তাহলে তার আগে এর চেয়ে বড় যে সংখ্যাটা, 0-র চেয়ে এর মধ্যে সবচেয়ে বড় আছে 3, আগে সেই সংখ্যাটা বসাবো। তারপর আমি 0 বসিয়ে দেন 3-এর পরে যেটা বড় হয় 4, তারপরে 5, তারপরে 7, দেন 8 বসাবো। এই কথাটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে যে কখনোই কোনো অঙ্কের সবার প্রথমে 0 বসানো যাবে না, কারণ 0-এর কোনো নিজস্ব মান নেই, এবং আমি কোনো অঙ্কে যদি প্রথমে 0 ব্যবহার করি সেটা কোনো অর্থবোধক সংখ্যা প্রকাশ করে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটা কোনটা? এটা। এবার আমরা আসি আন্তর্জাতিক গণনা পদ্ধতি। এতক্ষণ আমরা পড়লাম আমাদের নিজস্ব দেশীয় গণনা পদ্ধতি, এখন আমরা পড়বো আন্তর্জাতিক। আন্তর্জাতিকে আমরা জানি যে একক, দশক, শতক, ওরা হাজারের পরে আমরা যে লক্ষ বা কোটি বলি, ওরা ওদের ভাষা বলে মিলিয়ন, বিলিয়ন। এবার এই হিসাবটা একটু জটিল আছে, তোমরা একটু এই আমার সঙ্গে রিডিংগুলো পড়লে খুব ভালোভাবে বুঝতে পারবে। এখানে দেখো একক, দশক ও শতকের ঘরের অঙ্কগুলো আমাদের দেশের রীতিতেই পড়া ও কথায় প্রকাশ করা হয়। আমরা এতক্ষণ যেভাবে পড়লাম একক, দশক, শতক, একক, দশক, শতক 10 করে বাড়বে, কিন্তু ওদের হাজার থেকে একটু ডিফারেন্ট শুরু হয়। হাজারের ঘরের বাম দিকের ঘর মিলিয়নের, এবং হাজারের পরে মিলিয়ন, তারপরে বিলিয়ন। হাজারের ঘরে অনুর্ধ 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা লেখা যায়, এবং যে সংখ্যা লেখা হয় তত হাজারই পড়ায়। তার মানে আগে আমরা হাজারের ঘরে হাজার আর অযুত দুটো ঘর মিলে আমরা পুরো হাজার বুঝেছিলাম, কিন্তু এবার এখানে হাজারের ওরা ফিক্সড 3টা ঘর। 3টা ঘরের মধ্যে যে যত সংখ্যা লেখা থাকবে তত হাজারই পড়তে হবে, কোনো অযুত বলা যাবে না। আমরা এতক্ষণ কি বলছিলাম? এই যে একের আগে এক থাকলে দুটো সংখ্যা মিলে আমরা 11 বলছিলাম, কিন্তু এটা করা যাবে না। সম্পূর্ণ সংখ্যাটা মিলেই আমাদেরকে তত হাজারই পড়তে হবে। যেমন এখানে দেখো 3টা এক, 3টা এক মানে 1 1 1 111, ওরা কিন্তু 111 হাজারই বলবে। বুঝতে পেরেছো? আবার মিলিয়নের ঘরের ক্ষেত্রেও সেম, 3টা ঘর বেঁধে দেওয়া হবে। বিলিয়নের ক্ষেত্রেও সেম, যত সংখ্যা থাকবে তত মিলিয়ন, তত বিলিয়ন পড়তে হবে। এদের ক্ষেত্রেও লেখার রীতিটা প্রায় সেম, যে দেখো শুদ্ধভাবে পড়ার জন্য ডান দিক থেকে 3 অঙ্ক পর প্রথম কমা ব্যবহার করা হয়। এবার দেখো, এবার আমরা এই স্থানীয় মানগুলো একটু দেখি। এখানে লেখা আছে একক, দশক, শতক। আমরা এতক্ষণ যেটা পড়ছিলাম, হাজার অযুত মিলে আমরা শুধু হাজার ধরছিলাম, লক্ষ নিযুত মিলে শুধু লক্ষ ধরছিলাম, আর কোটির আগে যা আছে সেগুলো শুধু কোটি ধরছিলাম। কিন্তু এবার বিষয়টা একটু উল্টে গেছে, যে হাজার অযুত লক্ষ মিলে শুধু হাজার হবে। এটা কিন্তু আন্তর্জাতিক, তোমরা ভালোভাবে মাথায় বুঝে নাও। শুধু হাজার অযুত লক্ষ মিলে শুধু হাজারই হবে,
কোটি, নিযুত কোটি মিলে শুধু কোটি হবে। অবশ্যই 3টা ঘর থাকবে। কোটি মানে আমাদের নিয়ম অনুযায়ী কোটি অবধি আমরা জানি, নিযুত কোটি আর আরেকটা ঘর, 3টা ঘর মিলে শুধু মিলিয়ন হবে। কি হবে তখন? ওটা আর কোটি থাকবে না, আন্তর্জাতিকে 3টা ঘর মিলে হয়ে যাবে কি মিলিয়ন, আর তার আগে যারা 3টা সংখ্যা থাকবে তারা হবে বিলিয়ন। এই দেখো, মিলিয়নের ঘরের সর্বডানের একের স্থানীয় মান 1 মিলিয়ন। দেশীয় রীতিতে এই ঘরটি হলো নিযুতের ঘর। এই দেখো, দেশীয় রীতিতে আমরা লক্ষ আর নিযুতের ঘরে নিযুতের ঘর, অর্থাৎ নিযুতের ঘরে 1 আর লক্ষর ঘরে 0। তাহলে আমরা দেশীয় রীতিতে কি পড়তাম? লক্ষর ঘরে কিছু নাই মানে 0। আমরা যদি দেশীয় রীতিতে পড়তাম তখন এটা হতো কি 10 লক্ষ। লক্ষ আর নিযুত মিলে 10 হয়, তার মানে আমরা দেশীয় রীতিতে পড়তাম 10 লক্ষ। কিন্তু আন্তর্জাতিক পদ্ধতিতে এটা হয়ে যাবে কত? 1 মিলিয়ন। এবার 1-এর আগে যদি আরও একটা সংখ্যা থাকে, সেটা আমরা পরে আসছি। এবার আসবো বিলিয়নের ঘরে। বিলিয়নের ঘরেও দেখো, সর্বডানে 1-এর স্থানীয় মান 1 বিলিয়ন, মানে এই ঘরটা 1 বিলিয়ন। তার পরে যদি কোনো শূন্য থাকে, কোটি, কোটি পর্যন্ত যদি কোনো শূন্য থাকে, তাহলে কোটি পর্যন্ত কোনো শূন্য থাকলে স্থানীয় মান কত? কোটির আগে যার সংখ্যা থাকবে সবাই কিন্তু আমরা দেশীয় রীতিতে কোটি ধরছিলাম, তাহলে 100 কোটি। সেইখান থেকেই কিছু ইকুয়েশনস এসেছে, সেটা হচ্ছে 1 মিলিয়ন মানে 10 লক্ষ, 1 বিলিয়ন মানে 100 কোটি। এই দুটো খুব ভালোভাবে মনে রাখতে হবে, এই দুটো এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট। 1 মিলিয়ন মানে 10 লক্ষ, 1 বিলিয়ন মানে 100 কোটি। এবার ওনারা দেখো উদাহরণ 5 দিয়েছে, এটা আন্তর্জাতিক পদ্ধতিতে কথা লেখো। সেম আমাদের আগে কমা বসিয়ে নিতে হবে। কমা না বসালে আমরা ঠিক বুঝতে পারবো না যে কীভাবে অঙ্কটা করতে হবে। তাহলে কমা আগে আমরা বসে, আমরা 3 ঘর পরপর ডান দিক থেকে প্রথম কমাটা বসবে। তাহলে 4 0 0, এই যে 4 0 0 প্রথম কমা গেল। 3 ঘর পরপর আগে কমা বসাতে হবে। এই যে 0 0 গেল, তারপরে 2 3 4, 4-এর আগে আরেকটা কমা বসলো। 4-এর আগে 0 4 3, তারপর 3 পর একটা কমা বসলো, তারপরে 4 0 2, তার আগে আর কোনো কমা দিতে হবে না। তাহলে কয়টা কমা বসালাম আমরা? 1 2 3, 3টে কমা বসলাম। একটা জিনিস দেখো, দেশীয় রীতিতে আমরা কিন্তু 3 ঘর পর প্রথম কমা, তারপর 2 ঘর পর পর কমা দিচ্ছিলাম, কিন্তু আন্তর্জাতিক পদ্ধতিতে যতক্ষণ না আমাদের 3টা ভাগ হচ্ছে আমরা কিন্তু 3 ঘরেই বসাবো কমা। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যদি আন্তর্জাতিক পদ্ধতিতে লেখা থাকে ডান দিক থেকে 3 ঘর পর পর কমা বসিয়ে যেতে হবে, 2 ঘর পর পর। ওকে, এখানে আমরা আগে দেখি কত হয়। একক, দশক, শতক। আমরা একক, দশক, শতক আমরা প্রথম ইয়ের মতোই পড়ব। এই দেখো, একক, দশক, শতকটা আমরা দেশীয় রীতিতে অবধি পড়ব। 4 0, 4-এর আগে 2টো শূন্য, তার মানে একক, দশক, শতক শেষ। হাজার, অযুত, লক্ষ, 432 হাজার। এই দেখো 432 হাজার। আমরা কি বলেছিলাম যে হাজার, লক্ষ, অযুত 3টা মিলে যত হবে সংখ্যা হবে তত হাজার পড়তে হবে, আন্তর্জাতিক রীতিতে তত হাজার পড়তে হবে। তার মানে এই কত সংখ্যা? 432 হাজার। এবার আমরা হাজার শেষ, হাজারের পরে আমাদের ডিরেক্ট যাব মিলিয়ন, বিলিয়ন। মিলিয়নের ঘরে 3টা অঙ্ক কি কি আছে দেখো, 3 4 0, 3টা মিলে কত হয়? 340। তার মানে 340 মিলিয়ন বলবো। কত বলবো? মিলিয়ন, নো লক্ষ। তারপরে কোটির থেকে আগে যত সংখ্যা থাকবে, কিন্তু এটাকে আমরা কি বলবো? বিলিয়ন। 204 বিলিয়ন। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে সংখ্যাটা কত দাঁড়ালো? 204 বিলিয়ন 340 মিলিয়ন 432,004। বুঝতে পেরেছো? এবার দেখো লাস্ট অ্যান্ড ফাইনাল উদাহরণ 6। 5 মিলিয়নে কত লক্ষ? একটু আগে আমরা পড়লাম কত? 1 মিলিয়নে 10 লক্ষ। এটা ছোটোবেলার অঙ্ক। 1 মিলিয়নে 10 লক্ষ, 5 মিলিয়ন মানে 50 লক্ষ। দেন হচ্ছে 1 বিলিয়ন 100 কোটি। খ নম্বর প্রশ্ন, 500 কোটিতে কত বিলিয়ন? এটা একটু উল্টো কোশ্চেন করেছে। 1 বিলিয়ন মানে 100 কোটি, তার মানে 100 কোটি মানে 1 বিলিয়ন। তাহলে 1 কোটিতে 1/100, 1/100। আর ওরা কোশ্চেন করেছে কত? 500 কোটিতে, তার মানে এটা 500 কোটি 1/100 উপরে। এই ইকুয়েশনটা এরকম হবে, উইকিক নম অ্যাকচুয়ালি। 1/100
উপরে 500 যেহেতু বলেছে 500, তাহলে 5 কত আনসার আসে? 5 বিলিয়ন। তাহলে 500 কোটিতে কত বিলিয়ন? 5 বিলিয়ন। নেক্সট আছে অনুশীলনের 1.1। আজকের ক্লাসটা অলরেডি অনেক লেন্দি হয়ে গেছে। নেক্সট ক্লাসে আমি তোমাদের 1.1টা পুরোটা করিয়ে দিয়ে নেক্সট আমি থিওরিগুলো বোঝানোর চেষ্টা করব। টিল দেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং আবার সরি বলছি আমি এতদিন ভিডিও দিতে পারিনি। এবার থেকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। তোমরাও আমার এই ভিডিওটি ভালো লাগলে আমার একটা লাইক, ভিডিওটি একটি লাইক এবং সাবস্ক্রাইব, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করো। থ্যাংক ইউ এভরিওয়ান, বাই।